নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র, রয়েছে তন্নিষ্ঠাও। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগলো হাওড়ার অঙ্কুরহাটিতে। আপনাদেরকে ছবি দেখাবো। হাওড়ার অঙ্কুরহাটিতে আগুন লেগেছে, আবাসনে আগুন লেগেছে। আজকে রয়েছেন বেশ কয়েকজন আজকে আছে যে খবর পাচ্ছি আমরা। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে। দেখুন কিভাবে উদ্ধার কাজ চলছে, দমকল কর্মীরা কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। দেখুন এই ছবি, হাওড়ার অঙ্কুরহাটির ছবি। যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত আবাসনে বেশ কয়েকজন আটকে আছেন। ডিটেল নেব সুব্রত। দেখো, একেবারে হাওড়ার মহিয়ারি, অঙ্কুরহাটি মহিয়ারি আমতলা এলাকার এই আবাসন, সেই আবাসনে হঠাৎ করে আগুন লাগে এবং এই আবাসনে যেই ঘরে আগুন লাগে সেই ঘরে 5 থেকে 7 জন আটকে ছিল, এমনটাই স্থানীয় মানুষ তারা কিন্তু জানাচ্ছিলেন। তারা গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং আগুন থেকে রক্ষা পেতে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু আগুনের যে উত্তাপ, তাতে তারা কিন্তু অনেকজনই প্রায় ঝলসে গিয়েছেন, আহত হয়েছেন। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে তাদেরকে কোলে পাঁজা করে সিঁড়ি থেকে নামিয়ে তারা নিয়ে এসেছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তবে আগুন যে আরো বাড়তে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দমকলের ইঞ্জিনের সংখ্যা আগামীতে বাড়তে চলেছে এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আমরা, এই ছবি হাওড়ার অঙ্কুরহাটির ছবি। একটি আবাসনে আগুন লেগেছে যে খবর পাচ্ছি আমরা। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গেছে, উদ্ধার কাজ চলছে। দেখুন কিভাবে উদ্ধার কাজ চলছে। আবাসনে যারা আটকে পড়েছিলেন তাদেরকে দমকল কর্মীরা বাইরে বের করে আনছেন। কিন্তু যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে, বেশ কয়েকজন আটকে আছে। দমকল চেষ্টা চালাচ্ছে তাদেরকেও বের করে আনার। এই ছবি হাওড়ার অঙ্কুরহাটির ছবিটা একবার দেখুন। দমকল কর্মীরা আবাসনের ভেতরে আটকে থাকা বাসিন্দাদেরকে বের করে আনছে পাজা কোলা করে। ছবি একবার দেখুন। ধোঁয়ায় ঢেকে গেছে গোটা বাড়িটাই, তার মধ্যেই দমকল কাজ করে চলেছে। 5টা ইঞ্জিন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। এই ছবি হাওড়ার অঙ্কুরহাটির ছবি। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। বাড়ির ভেতরের ছবি, যখন উদ্ধার কাজ চলছে, দমকল কর্মীরা কিভাবে উদ্ধার করছেন সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি বাড়ির বাইরের ছবি দেখুন। জল দিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। সুব্রতর কাছে আরো একবার যাবো। সুব্রত, এলাকা কেমন? আগুন কি ছড়িয়ে পড়তে পারে? কোনো আশঙ্কা আছে? দেখো, কালো ধোঁয়ায় আগুন ঢেকে যায় এলাকা এবং স্থানীয় মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীকালে দমকলকে খবর দিলে দমকলের একে 5টি ইঞ্জিন আছে ঘটনাস্থলে। তবে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় কিন্তু সাফোকেশন হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে এমনটাও জানা যাচ্ছে। তবে বেশ কয়েকজন মহিলা সহ বেশ কয়েকজন সেই আবাসনের আবাসিক তারা সেখানে আটকে পড়েছিলেন এবং তাদেরকে দমকল কিন্তু একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে উদ্ধার করে এবং বেশ কয়েকজন ঝলসে গিয়ে আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে চলেছে এবং ঘটনাস্থলে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এই মুহূর্তে। সুব্রত, আমরা ছবি দেখাচ্ছি। দুটো বিল্ডিং এর মাঝখানে দাঁড়িয়ে দমকল কর্মী একজন আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন জানলার কার্নিশে দাঁড়িয়ে। এই এলাকাটা কেমন? বাড়িগুলো কি গায়ে লাগোয়া পাকা বাড়ি? একেবারে আবাসন, যেটাকে বলতে গেলে বোঝায় পাশাপাশি সব একটার পর একটা আবাসন রয়েছে এবং দুটো আবাসনের মধ্যে প্রায় 10 থেকে 12 ফুটের গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপ থেকেই কিন্তু দমকল কর্মীরা জল দিয়ে সেই আগুনকে নেভানোর চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে আরো ইঞ্জিনের সংখ্যা বাড়তে চলেছে শুভজিৎ। মানে পুরোটাই রেসিডেন্সিয়াল তো? একেবারেই দেখো, আবাসন মানে রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে প্রচুর মানুষের বসবাস এবং হঠাৎ করে দিনের মধ্যে এতে আগুন লেগেছে এবং অনেক আবাসিক তারা কিন্তু এই আবাসনে ছিল এবং তাদেরই মধ্যে বেশ কয়েকজন মহিলা সহ কয়েকজন ঝলসে গিয়েছেন, আহত হয়েছেন। তাদেরকেই দমকল উদ্ধার করেছে। এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে দমকল এবং যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ সেই আগুন নেভানোর। অন্য বিল্ডিং এ দাঁড়িয়ে সেখান থেকে জল দেওয়াচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি। স্থানীয় মানুষরাও কিন্তু আতঙ্কিত এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আরো কয়েকজন আটকে আছে কিনা। বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলে এখনো আটকে থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে শুভজিৎ। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। দুটো ছবি দেখাচ্ছি দেখুন। দুটো বিল্ডিং এর মাঝখানে দাঁড়িয়ে জানলার কার্নিশে দাঁড়িয়ে দমকল কর্মী আগুন নেভানোর কাজ করছেন। এই ছবি বাইরের ছবি, আর ওই বিল্ডিং এর ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে সেখানকার আবাসিকদের উদ্ধার করে নিয়ে আসছেন দমকল কর্মীরা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন যুবকরাও তারাও এই উদ্ধার কাজে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন একেবারে শুরুর দিকে। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু যে খবর পাচ্ছি আমরা, কয়েকজন বাসিন্দা এখনো আবাসনের ভেতরে আটকে আছে, তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে।
আরো বেশ কয়েকটা ইঞ্জিন যেতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত সেই খবরই আমরা পেয়েছি। এলাকাটা ঘিঞ্জি এলাকা, পরপর বিল্ডিং রয়েছে, তাই দমকল দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে। আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানকার বাসিন্দাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। গোটা এলাকা, ওই আবাসনের গোটা এলাকা এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আবারও যাব সুব্রতর কাছে। সুব্রত, দেখো একেবারে তুমি যেটা বললে যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সিএসসি কে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু এসে ওই আবাসনের যেসব মিটার বক্সগুলি ছিল সেগুলিও কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি তোমাকে বলবো যে বেশ কয়েকজন আটকে ছিল, তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা গেলে এখনো পর্যন্ত অনেকেই আটকে আছে বা বেশ কয়েকজন আটকে আছে এমনটা জানা যাচ্ছে। কিন্তু দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা করছে, পাশাপাশি আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে। পাশাপাশি আগুনের পাশাপাশি যে ধোঁয়া, সেই ধোঁয়ায় কিন্তু শ্বাসকষ্টজনিত কারণেও অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেই ধোঁয়া থেকেও নিশ্চিতি দিতে এবং যারা আটকে রয়েছে তাদেরকে তৎপরতার সঙ্গে উদ্ধার করার কাজ করছে দমকল কর্মীরা। শুভজিৎ। সুব্রত, আমরা ভেতরের ছবি দেখাচ্ছি। বয়স্কদের, বাচ্চাদেরকে পাজা কোলা করে দমকল কর্মীরা বাড়ির বাইরে নিয়ে আসছেন, সেই ছবি দেখাচ্ছি। হাসপাতালে কাউকে নিয়ে যাওয়া হয়েছে কি, কোনো খবর আছে? দেখো এখনো পর্যন্ত দুজন মহিলাকে ঝলসানো অবস্থায়, আহত অবস্থায় তাদেরকে দমকল উদ্ধার করেছে এবং তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে বলবো যেভাবে আগুনটা লেগেছে, কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা না গেলেও দমকলের কাছে কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে সেই আগুনকে নেভানো এবং তার পাশাপাশি যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে মানুষকে যারা রয়েছে ওই আবাসনে বা আশেপাশে তাদেরকে উদ্ধার করা এবং পাশাপাশি উদ্ধার কাজও চলছে। সঙ্গে থাকো, আপনাদেরকে একেবারে ভেতরে উদ্ধার কাজের ছবি দেখাচ্ছি। দেখুন, বয়স্ক যারা তাদেরকে পাজা কোলা করে দমকল কর্মীরা বাড়ির ভেতর থেকে বের করে আনছেন। আশেপাশে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে, গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকলের 5টা ইঞ্জিন এবং যে খবর পেয়েছি আর বেশ কয়েকটা ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে। আমরা রাস্তা থেকে ধোঁয়া উঠতে দেখেছি, ধোঁয়া উঠতে এটাই আমার বাড়ি, আমার পেছনে এসে দেখি বহুত আগুন উঠছে, হচ্ছে। আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়েছে। আমরা তো আতঙ্ক, আমরা পাশেই থাকি, আতঙ্ক তো থাকবেই। আর এদের কোনো জলের ব্যবস্থা নেই এইসব বিল্ডিংয়ে। ওপরে কে আছে না আছে, কাকিমা একজন, আমাদের কাকিমা খুবই ভালো লোক, সেটাই তাকে মনে হচ্ছে সে আছে কি তা জানি না, আমরা তো এখনো দেখতে পাইনি। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বাড়ির ভেতরের ছবি। দমকল কর্মীরা বাড়ির ভেতরে গিয়ে উদ্ধার করে নিয়ে আসছেন ওখানকার যারা বাসিন্দা, তাদেরকে পাজা কোলা করে বয়স্কদের, বাচ্চাদের এবং সুব্রত যে কথা বলছিল দুজনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো বিল্ডিং এর মাঝখানে জানলার কানিশে দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। এই ছবি হাওড়ার ছবি, হাওড়ার অঙ্কুরহাটিতে এই আবাসনে বিধ্বংসী আগুন লাগে। এখনো বেশ কয়েকজন আটকে আছে যে খবর পাচ্ছি আমরা। দমকলের 5টা ইঞ্জিন পৌঁছে গেছে, আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি আরো বেশ কয়েকটা ইঞ্জিন রওনা দিয়েছে যে খবর পাচ্ছি আমরা। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির ভেতরে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সুব্রতর কাছে আরো একবার যাবো। সুব্রত, দেখো একেবারে যারা আটকে ছিল তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ আটকে আছে কিনা সেই ব্যাপারে দমকল কর্মীরা একদিকে যেমন তৎপরতার সঙ্গে কাজ করছে, পাশাপাশি আগুন নেভানোর যে জরুরি কাজ তাও কিন্তু দমকল কর্মীরা করছে। পাশাপাশি দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করলেও আরো ইঞ্জিন সংখ্যা বাড়বে, যেমনটা তোমাকে বলছিলাম। স্থানীয় মানুষ যারা প্রত্যক্ষদর্শী, যারা ধোঁয়া বেরোতে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এবং দমকলকে খবর দেন, তারা কিন্তু মনে করছেন যে বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি দমকল কর্মীরা এই মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করছে সে আগুনকে নেভানোর এবং পাশাপাশি যদি আরো কেউ আটকে থাকে তাদেরকে উদ্ধার করার। কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে সেখানে ছিল কিনা সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে এবং দমকল আধিকারিকরা অবশ্যই সেই বিষয়টা খতিয়ে দেখবে। কারণ আমরা দেখেছি কলকাতা এবং তারাপীঠের পর রাজ্য জুড়ে যেইভাবে অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশাসন নেমেছে, তারই মধ্যে এরকম অগ্নিকাণ্ড যা যথেষ্ট ভাবা। তোমার কাছে আসবো, তবে তার আগে একবার বি গোয়ালের ছবিটা দেখাই আপনাদেরকে। বি গোয়ালের ছবি দেখাই, দেখুন উদ্ধার কাজ কিভাবে চলছে। দমকল কর্মীরা ওই ধোঁয়ার মধ্যে ঢুকে পড়েন এবং তারপর বাড়ির ভেতরে আটকে থাকা বেশ কয়েকজনকে পাজা কোলা করে দেখুন নিয়ে বেরোচ্ছেন দমকল কর্মীরা। বেশ কয়েকজন এখনো আটকে আছে। দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই ছবি দেখুন,
আরেকটা ছবি দেখুন কিভাবে পাজাকোলা করে বাড়ির ভেতরে থাকা বয়স্ক একজন মহিলাকে একজন দমকল কর্মী বাইরে নিয়ে আসছেন। দুজনকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। সুব্রত যে কথা বলছিল, তবে এখনো পর্যন্ত আশঙ্কার বিষয় বাড়ির ভেতরে 2-3 জন আটকে আছে। সূত্র কথা বলছে দমকলের 5টা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে, আরো বেশ কয়েকটা ইঞ্জিন রওনা দিয়ে দিয়েছে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি হাওড়ার অঙ্কুরহাটির ছবি। আমাদের আরো এক সহকর্মী সুশোভন, কি খবর পাচ্ছি আমরা? দেখো এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা আগুনের এই কাজে হাত লাগিয়েছে। মূলত 7 থেকে 8 জনকে উদ্ধার করার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। সব মিলিয়ে যেই জায়গা সেটা কিন্তু অত্যন্ত একেবারে ঘিঞ্জি এলাকা এবং জনবসতি রয়েছে। স্বাভাবিকভাবে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে এবং যেখানে মূল যে 3তলা যে ফ্ল্যাট, সেই 3তলা ফ্ল্যাটের যে অংশ আগুন লেগেছে সেটাই কিন্তু দমকল কর্মীরা বর্তমানে পৌঁছানোর চেষ্টা করছে। অন্যদিকে বেশ কিছু কাঁচের জানলা রয়েছে, সেগুলো ভাঙার চেষ্টা করছে। সব মিলে কিন্তু এই মুহূর্তে দমকল কর্মীরা চেষ্টা করছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার, এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তাদের আতঙ্ক কাটিয়ে কিন্তু তাদের দ্রুত সেই জায়গায় নিরাপদ স্থানে ফিরিয়ে আনার এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা সেই কাজে সাহায্য করছে। সব মিলিয়ে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের সংখ্যা বাড়তেও পারে। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। আমরা দুটো ছবি দেখাচ্ছি। বাইরের ছবি দেখুন কিভাবে দমকল কর্মী আগুন নেবানোর কাজ চালাচ্ছেন, পাশাপাশি ভেতরের ছবিও দেখাচ্ছি কিভাবে উদ্ধার কাজ হয়েছে। সুশোভন, এলাকাটা কেমন আরো একবার জানতে চাইবো। এলাকাটা কি খুব ঘিঞ্জি? দেখো এলাকাটা ঘিঞ্জি এবং জনবসতিপূর্ণ। স্বাভাবিকভাবেই যদি আগুন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু বড় বিপদ হতে পারে। দমকল কর্মীদের প্রথম চেষ্টা হলো যে আগুন নিয়ন্ত্রণে আনা, দ্বিতীয় চেষ্টা যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে, তৃতীয় হলো পকেট ফায়ারকে একেবারে শনাক্ত করে তার দ্রুত নিয়ন্ত্রণে আনা। যা 3টে কাজই দমকল কর্মীরা একসঙ্গে করছেন এবং এই মুহূর্তে বলা যায় যে একেবারে যেহেতু স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তাদেরও কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছু জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রাও সেই কাজে হাত লাগিয়েছেন এবং 5টা ইঞ্জিনের থেকে ইঞ্জিনের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে, কেন এলাকায় একেবারে কালো ধোঁয়া ছেড়ে গেছে। দমকল কর্মীদের দৃশ্যমানতার অভাব হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থল বা আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। সঙ্গে থাকো, আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়ার অঙ্কুরহাটির ছবি। একটি আবাসনে আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয় বাসিন্দারা পৌঁছন, দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছয়ে একে একে দমকলের 5টি ইঞ্জিন, ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন, তাদেরকে উদ্ধার করা হয়। সেই উদ্ধার কাজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে কিভাবে ওই আবাসনে আটকে থাকা আবাসিকদের উদ্ধার করেছেন দমকল কর্মীরা। কিন্তু যে খবর পাচ্ছি এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। পাশাপাশি সূত্র মারফত আরো যে খবর পাচ্ছি, বেশ কয়েকটা দমকলের ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। কিন্তু কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরপর বিল্ডিং রয়েছে, কারণ এটা একটা আবাসন, যে কারণে গোটা আবাসনের বিদ্যুৎ সংযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা রাস্তা থেকে ধোঁয়া উঠতে দেখেছি, ধোঁয়া উঠতে যে এটাই আমার বাড়ি, আমার পেছনে এসে দেখি বহুত আগুন উঠছে হচ্ছে। আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়েছে। আমরা তো আতঙ্ক, আমরা পাশেই থাকি, আতঙ্ক তো থাকবেই। আর এদের কোনো জলের ব্যবস্থা নেই এইসব বিল্ডিংয়ে। আচ্ছা, যা খাচ্ছেন তাতেই কি ভেজাল? মানে নবদ্বীপে এবার ভেজাল দুধের কারবার সামনে এসেছে। খবর পাওয়া যাচ্ছে যে নবদ্বীপে ভেজাল দুধ এতদিন ধরে সেটাই চলছিল। এই খবর সামনে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয় বিজেপি নেতাদের অভিযানে ভেজাল দুধের কারখানার পর্দা ফাঁস হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার বিভিন্ন রাসায়নিক পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি করা তরল দুধ। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কি উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে, কতদিন ধরে চলছিল এই সমস্ত কিছু? একদমই জানার চেষ্টা করবো। পাশাপাশি তোমাকে বলি যে আমরা রয়েছি যে জায়গাটি, সেটি হচ্ছে একদম গৌরাঙ্গ সেতুর ঠিক পাশেই এই কারখানাটি। আর এই কারখানাটি এই মুহূর্তে কিন্তু কাজকর্ম প্রক্রিয়া চলছে। গতকালকে এই কারখানাতে পুলিশ এসেছিল এবং পুলিশ এসে সমস্ত কিছু তল্লাশি করেন এবং বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে নিয়ে যান এবং প্রাথমিক পর্যায়ে পুলিশ এটা সিল করে দেওয়া হয় এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু বর্তমানে এই মুহূর্তে কিন্তু আবারও সেই দুগ্ধ প্রক্রিয়ার যে সকল কাজ, সেই কাজগুলি চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এখানে কি হয়? এখানে ঘোষরা সব দুধ নিয়ে আসে, দুধ এসে স্যাম্পেল হয়, এখানে ফ্যানমিটার, সিএলআর, এসএনএফ হয়,
তারপর এখানে ঢালা হয়, ওখান থেকে মেশিনে চলে যায়। যে এখান থেকে ওটা দুধ পাইপ দিয়ে যাচ্ছে, মানে যে বাইরে মেশিনটা আছে ওইটা হচ্ছে ঠান্ডা মেশিন, ওটা নর্মাল ঠান্ডা করে দিয়ে মেশিনে যায়। না, এখানে কোনো ভেজালের কোনো ইয়ে নেই, না কোনো কিচ্ছু নেই। এখানে সাধারণ শুধু ঘোষেরা দুধ নিয়ে আসে, আপনার ঘোষেরা জীবন কি রয়েছে এইগুলো এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এসএনএফ দেখায়, সিএলএফ দেখায়, এসব দেখার জন্য। যে টিউবগুলো রয়েছে, আর এই যে বোতলগুলো কিসের? এগুলো কেমিক্যাল। এই দেখো এখানে কেমিক্যালের শিশি রয়েছে, কিন্তু কেমিক্যালটা কি সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তদন্তকারী যারা আছেন তারাই হয়তো বলতে পারবেন, কালকে নমুনা তারা সংগ্রহ করে নিয়ে গেছেন, কিন্তু এখানে কেমিক্যাল রয়েছে। এরকম ধরনের একাধিক রাসায়নিক উদ্ধার হয়েছে। একদমই, দেখো এখান থেকে বিভিন্ন ধরনের নমুনা, অর্থাৎ রাসায়নিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের নমুনা, দুধের নমুনা তারা সংগ্রহ করেছেন। আমি একবার দেখাবার চেষ্টা করবো। দেখো এই যে চেম্বারটি রয়েছে, এই চেম্বারে কিন্তু দুধ জমা হচ্ছে, এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ঘোষ, যারা মূলত দুধ দুয়ে গরু থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসেন এবং এখানে তারা বিক্রি করেন, এবং সেটা এখানে মজুত করা হয়। এরপর এটি গাড়ি করে চলে যায় অন্যত্র। কিন্তু এই ক্ষেত্রেই অভিযোগ উঠছিল যে এই দুধের মধ্যেই নাকি ভেজাল মেশানো হচ্ছে, দুধের সঙ্গে জল সহ অন্যান্য রাসায়নিক জিনিসপত্র মেশানো হচ্ছে। বিগত দিনে রাসায়নিকের বোতল তুমি দেখাচ্ছিলে, সেই রাসায়নিক কি কাজে ব্যবহার হয়? আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলি। দাদা একটু এদিকে আসুন। যে এই যে রাসায়নিকগুলো যেগুলো মেশানো হচ্ছে, কি মেশানো হয়? কিছু মেশানো হয় না। বোতলগুলো ওগুলো আমার দুধ টেস্ট করা হয়, মানে চেক করা হয়। কোনটা ভালো, কোন দুধটা খারাপ আছে, কোনটা ভালো আছে, এগুলো দেখার জন্য, ওগুলো টেস্ট করার জন্য। ওগুলো কোনো মেশানোর কাজ না। ওই যে গ্লাস আছে, গ্লাসের মধ্যে ওগুলো দুধ দিয়ে টেস্ট করে ফেলে দেওয়া হয়। করছিলেন যে এর মধ্যে রাসায়নিক মেশানো হচ্ছে, ওই যে রাসায়নিক বোতলও রয়েছে। পুলিশ কাল কি নিয়ে গেছে? পুলিশ কালকে আমার এখান থেকে কিছুই নিয়ে যায়নি, ওনারা এসেছিল, জাস্ট অনেক পাবলিক এসেছিল। সেই এই মিলের একটা কর্মচারীকে নিয়ে গিয়েছিল, ওকে যে বাড়ি কথা এসে জিজ্ঞাসা করেছে কী হয়, ও পরিষ্কার বলেছে যে এখানে দুধ মাপা হয়, এসব বলেছে। বেলা থেকে আবার তো কাজকর্ম শুরু করেছেন, পুলিশ অনুমতি দিয়েছে? হ্যাঁ, পুলিশ রাত্রিবেলা তালা মেরে গিয়েছিল, তালা খুলে দিয়ে গেছে। হ্যাঁ, না পুলিশ এসে শুধু দুধ পেয়েছে, চেম্বারে দুধ ছিল, দুধ ওনারা দুধ নিয়েও গেছে। আর কি বলেছে পরীক্ষা করার পর? কি বলেছে আপনাদের কাজ করতে বলেছে? হ্যাঁ, বলেছে যে ওটা ল্যাবে পাঠাবো, যদি কোনো ফল্ট না পাই তাহলে তোমরা কাজ করবা। হ্যাঁ, মানে তালা খুলে দিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। না, এখানে তালা মেরে তালা খুলে দিয়ে গেছে। আর একটু পুলিশ এসে সেমন কিছু করেনি, ওই যে কিছু পাবলিক ওরা এসে এগুলো করেছে। ঠিক আছে, এমনি ওই যে আমার এই ইয়ের মধ্যে ভাঙা মানাগুলো তুলে ভাঙার চেষ্টা করছিল সব, এমনি পাবলিক কিছু। কোথায় হবে বাড়ি, আমাদের বাড়ি এখানে, মানে ওরা নাই, অন্য কোনো ওখান থেকে পাবলিক হয়তো এসেছিল তারা। আপনার কাজ কি? আপনি কি কাজ? আমি কাজ করি পাড়ায় পাড়ায় গরু দোয়া দুই নিচে এখানে দুধ দিই, এই হচ্ছে আমার কাজ। ওই দুধ টেস্ট করে। এখান থেকে দুধ আপনারা জমা দেন? দুধটাও আমাদের নিয়ে চলে যায় সেন্টারে। আপনারা যে দুধটা দিচ্ছেন সেই দুধটাই যে মানুষ পাচ্ছে, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি 100%। এবারে তো আমরা তো চোখের সামনে দুধটা তো নিয়ে যাচ্ছে, অরিজিনাল দুধ নিয়ে যাচ্ছে। কলের জলও রয়েছে, রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, সেগুলো তো মেশানো হলেও হতে পারে। না, আমরা দেখিনি, আর হয়নি কোনোদিন। এখনো পর্যন্ত সত্যি বলতে তারা দেখেননি বলছেন, কিন্তু আমরা দেখছি যে এখানে দুধ ঢালা হয় এবং সেখানে ট্যাঙ্ক রয়েছে এবং জলের পাইপ রয়েছে, এবং পাশাপাশি রাসায়নিক প্রক্রিয়া যেগুলি বলা হচ্ছিল, বা রাসায়নিক শিশি যেটাও রয়েছে। কিন্তু এখানে দুধের গুরুত্ব মেপে কিন্তু সেখানে পয়সা দেওয়া হয়, কতটা ক্রিম রয়েছে। কিন্তু অভিযোগ একটা উঠছে যে অভিযোগ যে যেখানে দুধের জল মিশিয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে বেশ কিছু রাসায়নিক পদার্থ মেশানো হয়, মিশিয়ে, এবং সেই দুধই কিন্তু বাজারজাত করা হয়। আমি দেখাবো এই আরেকজন কিন্তু দুধ সংগ্রহ করে নিয়ে আসছেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে তারা নিয়ে আসেন, এবং এই দুধগুলি কি মূলত এখানে রাখা হয় এবং রাখার পরে গাড়ি করে এগুলি কিন্তু পরবর্তীকালে চলে যায় অন্যত্র। অর্থাৎ সেই চিত্রটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু মানুষের যেটা অভিযোগ যে এই দুধের মধ্যে যে পরিমাণ দুধ আসছে, সেই পরিমাণ দুধ অর্থাৎ 20 লিটার দুধে প্রায় 100 লিটার করে ফেলা হয়, এবং সেক্ষেত্রে কেমিক্যাল বা বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো হয়। কিন্তু সমস্তটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করছে পুলিশ, তদন্তের পরে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে।
বেশ, সঙ্গে থাকো মহাদেব, সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 20 লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার তরল দুধ তৈরি করা হতো বলে অভিযোগ। মঙ্গলবার রাতে খবর পেয়ে সেখানে পৌঁছে কারখানাটি বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ। আটক কারখানা মালিকের ভাগ্নে। আপনি আমি কি খাচ্ছি? ভেজাল দুধের কারবার শুরুই কি নবদ্বীপে, নাকি মহারাষ্ট্রের পর এবার বাংলা জুড়েও ভেজাল দুধের চক্র চলছে? সেই মোতাবেক আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। তা সেই মতো আমি এসে ধরি যে এবং দেখি যে এখানে বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে, মেডিসিন পড়ে রয়েছে, পাউডার পড়ে রয়েছে এবং মিক্সিং হওয়া অবস্থাতেও আছে। এবার আমি পিএমওএইচকে একটা কমপ্লেন করব। দেখুন, প্রশ্ন একাধিক, যা খাচ্ছেন তাতেই কি ভেজাল? নবদ্বীপে এবার ভেজাল দুধের কারবার। স্থানীয় বিজেপি নেতাদের অভিযানে ভেজাল দুধের কারখানার পর্দা ফাঁস। ঘটনাস্থল থেকে উদ্ধার বিভিন্ন রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং তৈরি করা তরল দুধ। 20 লিটার ভালো দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার তরল দুধ তৈরি করা হতো বলে অভিযোগ। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। এ যেন হুবহু শাহরুখ খানের অভিনীত সেই রাইস সিনেমা। সাইকেলে ব্যাগের পর ব্যাগ নাবালকদের দিয়ে পাচার করা হচ্ছে চোলাই। এই ছবি ঘাটালের ছবি। ছবিটা একবার দেখুন। এই কি আছে ওতে? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে? পুলিশ আছে করে যা, থেমে যা, নাহলে কেস খাবি। এই কি আছে ওতে? কোথায় যাচ্ছিস? আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। কোথায় যাবে? পুলিশ আছে করে যা, থেমে যা, নাহলে কেস খাবি। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। যিনি ছবিটা তুলেছেন, ভিডিও করেছেন, তিনি বলছেন ওদিকে পুলিশ আছে। যেহেতু নাবালক তাই মুখ আমরা ব্লার করে দিতে বাধ্য হয়েছি। ছবিটা একবার দেখুন। এক একটা সাইকেল, 2-3টে করে ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে রয়েছে চোলাই। এই ছবি ঘাটালের মনসুকায় ঝুমি নদীর পাড়ে এভাবেই দিনরাত চলছে চোলাই মদের পাচার চক্র। গন্তব্য কোথায়? এই নাবালকরা কোথায় নিয়ে যাচ্ছে? গন্তব্য এখনো পর্যন্ত আমরা যেটুকু জেনেছি পাশের জেলা হুগলি। আর এই যে পুরো চোলাই মদের কারবার, সেটা পরিচালনা করছেন একজন মহিলা। তোমার জিনিস? আমাদের নয়, আমরা তো লোকের পয়সা দেয় বলে আমরা আনতে এসেছি। কে পয়সা দেয়? তারাই পয়সা দেয় যাদের আনতে এসেছি। কারা? যাদের ব্যবসা তারাই দেয়। যাদের ব্যবসা তারাই দেয়। তোমার বাড়ি কোথায়? আমাদের ওই হচ্ছে পাশে। এগুলো কোথা থেকে পেলে? কোথা থেকে আনিয়েছো? কোথা থেকে? কোথায় পেলে এগুলো? এগুলো তো চোলাই নাকি? চোলাই মত তো? কোথায় পেলে? কোথায়? দিনে দুপুরে সকালবেলা চোলাই পাচার। তুমি তো প্রায়শই করো নাকি এখানে? না না, আমি এই আজকে প্রথমই এসেছি। না, তোমাকে প্রায়ই দেখি এখানে। অভিযানে গিয়ে প্রায় 500 লিটার চোলাই মদ নষ্ট করে পুলিশ এবং পাচারে ব্যবহৃত সাইকেলগুলো বাজেয়াপ্ত করা হয়। জানা যাচ্ছে বাখর, খারাপ গুড় আর অ্যামোনিয়া মিশিয়ে এই চোলাই মদ তৈরি হচ্ছে গ্রামে গ্রামে। কিন্তু ঘাটাল সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান চালিয়েও এই চোলাই পাচার বন্ধ করতে পারা যাচ্ছে না। কেন? কারণ জানলে আপনি চমকে উঠবেন। মহিলাদের ঢাল করে চলছে এই চোলাই কারবার। অসীম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। অসীম, তোমার কাছ থেকে একটু ডিটেলটা জানতে চাইবো, ঠিক কিভাবে চলছে এই পাচার চক্রটা।
দেখো একেবারেই যেটা প্রশাসন বা স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতিনিয়ত ভোরের বেলা বা ভর দুপুর এছাড়াও কিন্তু রাতের অন্ধকার এই পাচারকারীরা এই সময়টাকে বেছে নেয়। সাধারণত এগুলো কৃষিপ্রধান এলাকা, লোক দূর থেকে দেখলে মনে হবে হয়তো কৃষিজাত পণ্য নিয়ে কেউ বাজারে যাচ্ছে। দেখো সাইকেলে ব্যাগ ভর্তি করে চোলাই মদের যে প্যাকেট করা হয়, ক্যারি ব্যাগের প্যাকেট, সে প্যাকেট করে বড় বড় ব্যাগে করে কিন্তু সেগুলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সেগুলো হুগলির বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায়। প্রতিনিয়ত এই ব্যবসা চলে আসছে আর এইভাবেই চলছে। দেখো প্রশাসনের তরফ থেকে কিন্তু জোরদার কিন্তু একটা অভিযান কিন্তু প্রতিনিয়ত চালানো হয়। সেই অভিযান চালানো প্রশাসনের কিন্তু বন্ধ করতে পারেনি সম্পূর্ণভাবে এই চোলাই মদ, কিন্তু তারও বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা জানতে পেরেছি। সব থেকে বড় কথা, এলাকার মানুষজন এই চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়। তারা যেটা বলছেন, তারা যদি কেউ প্রকাশ্যে আসেন বা কেউ যদি প্রতিবাদ করেন তাহলে কিন্তু তাদের এই চোলাই কারবারিদের হুমকির মুখে পড়তে হয়। এরকমই কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বা প্রশাসন এই ধরনের বিষয় জানে, এটা কিন্তু প্রত্যেকেই বলছে। তবে প্রশাসনের তরফ থেকে আবগারি দপ্তর সূত্রে আমাদের যেটা জানানো হয়েছে যে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, তারা নষ্ট করছে চোলাই মদ, এমনকি চোলাই তৈরির সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এই ঢিলে ঢালা পরিস্থিতি, তারপরেও কিন্তু দেদার চলছে এই কারবার। সৈজিৎ, সঙ্গে দেখো, তোমার কাছে আবারও আসবো। এই মনসুক এলাকাতেই চোলাই কারবারের বিরুদ্ধে মুখ খুললেই হুমকির মুখে পড়তে হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। নাবালকদের ব্যবহার করে দিনের পর দিন এই কারবার চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মাথায় কারা, মাথায় কে, কারা ব্যবহার করছে নাবালকদের, তাই না? যাবো অসীমের কাছে আরো একবার। অসীম, দেখো একেবারেই, কারণ মাথায় কারা, মাথায় হচ্ছে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি যেটা অভিযোগ করছেন যে তৃণমূল আমল থেকে এই রমরমারমটা চলে আসেছে। তবে তখনও কিন্তু প্রশাসন সজাগ ছিল, এখনো প্রশাসন সজাগ রয়েছে, তবে কড়া হাতে এর কিন্তু মোকাবিলা করা হবে। তার কারণ চোলাই খেয়ে। একদিকে ঘাটালে যখন চলছে চোলাই মদের পাচার, যখন মহিলাদের ঢাল করে চোলাই মদের পাচার চলছে, অন্যদিকে সেই ঘাটালেই চোলাই মদের পাচার রুখে দিলেন মহিলারা, এমনটাই খবর আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রামের শেষ রাস্তায় পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলেন মহিলারা। বেগতিক বুঝে মদ ফেলে চম্পট দেয় পাচারকারী। চন্দ্রকোনা 1 ব্লকের কামারগেরিয়া গ্রামে 2 মাস ধরে পালা করে রাত পাহারা দিচ্ছেন মহিলারা। উদ্দেশ্য একটাই, গ্রামে চোলাই পাচার আটকানো। এটা বিক্রি করার জন্য এনেছিল, তাই তো? বিক্রি করার জন্য এনেছিল। তোমরা খবরটা কি করে পেলে? এখানে এখানে আমরা লোক পাঠিয়েছিলাম, আমরা কদিন ধরে আমরা তো তককে ছিল, আমরা লোক দিয়ে আমরা খোঁজ করে রাখছিল। পঞ্চায়েত মাননি আমাদের সংসারগুলো, আমাদের সংসার, আমাদের স্বামী সন্তান রাস্তায় ঘুরছে মদ তুলবার জন্য। আজকে বিকালের একজন। আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, ঘুষ নিতে গিয়ে পাকড়াও আরো এক সরকারি কর্মী। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার সেই কর্মী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঝাড়গ্রামের কনস্টেবল রতন প্রামাণিক, তাকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। লরি ও ট্রাক্টর থেকে দালালদের মারফত ঘুষ নেওয়ার অভিযোগ। তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, কি খবর পাওয়া যাচ্ছে? খবর যেটা পাওয়া গিয়েছে, গতকাল এই ঝাড়গ্রামে রাজ্যের দুর্নীতি দমন শাখা এসেছিলেন এবং হাতে নাতে পাকড়াও করেছেন 3 বালি মাফিয়া সহ এই যে ঝাড়গ্রাম থানার যে আইসির যে দেহরক্ষী ছিলেন, সেই দেহরক্ষীকে। কারণ এই অবৈধ বালি পাচারে তার সরাসরি যোগ পাওয়া গিয়েছে, এই সন্দেহেই তাকে কালকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে, কলকাতার আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং কলকাতার আদালতে প্রেস করা হয়েছে। বারবার অভিযোগ আসছিল যে বর্ষার সময় কিন্তু বালি তোলা নিষিদ্ধ এবং সেই নিয়ম না মেনেই কিন্তু এখান থেকে বালি তোলা হচ্ছিল। সেই অভিযোগ রাজ্যের দুর্নীতি দমন শাখায় জানিয়েছিলেন এখানকারই কোনো এক ব্যক্তি এবং সেই অভিযোগ পেয়ে রাজ্যের দুর্নীতি দমন শাখা এখানে আসে এবং হাতে নাতে পাকড়াও করে এই 3 দালালকে এবং তারপরেই খোঁজ পায় এই ঝাড়গ্রাম থানার আইসির যে দেহরক্ষী তার, এবং তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই নিয়ে ঘটনাটি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম এলাকা জুড়ে। এর পেছনে কি আরো অন্য কোনো চক্র রয়েছে বা আরো কারা কারা জড়িত রয়েছে সেটাও নিয়েও তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ তন্ময়।
দুর্নীতিতে জিরো টলারেন্স। বিভিন্ন জায়গাতে এর আগেও এরকম গ্রেপ্তারি হয়েছে। বিমল শাহ সরকারি আধিকারিক, তাকেও ঘুষ থেকে ধরা হয়েছে। সুব্রত সরকার এসআই, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পাকড়াও করা হয়েছে। সেই ছবি দেখছেন। শুভময় মণ্ডল কনস্টেবল, তাকেও পাকড়াও করা হয়। আর রতন প্রামাণিক, অর্থাৎ যার খবর আজকে আপনাদেরকে দিলাম, তাকেও পাকড়াও করা হয়েছে ঘুষ নিতে গিয়ে। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে আর ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, দুটো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। এদিকে মালদা মেডিকেল কলেজে একই দিনে 10 শিশুর মৃত্যু। বেশ কিছুদিন পর স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই শোরগোল। কি জানতে পারছি আমরা, শুভতোষ? মালদা মেডিকেল কলেজে একই দিনে 10 জন শিশুর মৃত্যু হয়েছে এবং এটা যেটা ঘটনা সেটা অগাস্টের সেকেন্ড উইকের একটি দিনে, এবং সেখানে প্রথম দিক থেকেই কিন্তু মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে এই বিষয়টাকে কিন্তু তারা সামনে আসতে দেয়নি, ধামাচাপা দেওয়ার চেষ্টাই করা হয়েছিল। কিন্তু যখন তারা এটা নিজেদের সাইটে আপলোড করে তখন সেটা রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিষয়টা নজরে আসে এবং রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটেছে যেদিন একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, মানে প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে। কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজ, এরকম কিছু কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে চেয়েছি, সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবোর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবোর্ন। রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সেগুলো তৈরি করছি, পাঠাবো। আমাদের মিটিং হয়ে গেছে। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, সঙ্গে মালদায় আরেকটা জিনিস আছে, রডেন্ট ক্যানাইন পেস্ট, এর একটা সমস্যা আছে। আমরা প্রত্যেকটা শোকজ করা হয়ে গেছে। তাহলে আমি শোকজ রিপোর্ট সব পেয়ে যাব পেডিয়াট্রিক্সের কাছ থেকে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, MSVP। আমরা শোকজ করেওছি। প্রত্যেকটা কেস ওয়াইজ যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। আমরা নথিগুলো পাই, তথ্য পাই, যা যা দরকার করণীয় সব দেওয়া হবে, সব করা হবে। এদিকে বিধানসভা থেকে বই নিয়েও ফেরত দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় বিধানসভার 19টি বই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মমতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই রাজনৈতিক মহলে শোরগোল। বই ফেরত পেতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রী। এমনি তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত, একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয়, তারও সেই শাস্তি হবে। অবশ্যই লাইব্রেরি ডিপার্টমেন্ট হলে তো লাইব্রেরি ডিপার্টমেন্ট অবশ্যই করবে, কারণ আমরা চাইবো যে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হোক। উনি বিশিষ্টজন বলে তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা হতে পারে না। নতুন সরকার এভাবেই বাংলাকে করতে চাইছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠতেই রাজনৈতিক মহলে শোরগোল। কারণ বিধানসভা থেকে বই নিয়েও ফেরত দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জিম্মায় বিধানসভার 19টি বই। মমতার বিরুদ্ধে এই অভিযোগ উঠতে রাজনৈতিক মহলে শোরগোল। বই ফেরত পেতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রী। আর আপনাদেরকে জানিয়ে রাখি 19টি বই তার কাছে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং গ্রন্থাগার মন্ত্রী তিনি কড়া পদক্ষেপ নিতে চলেছেন বলে খবর। বিধানসভা থেকে বই নিয়েও ফেরত দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে
মুহূর্তে বৈষ্ণব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। বৈষ্ণববাবু, বিধানসভা থেকে বই নিয়োগ ফেরত না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং শুধুমাত্র তাই নয়, বই ফেরত পেতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছেছে এটা বোঝাই যাচ্ছে। যিনি নিজে এত বই লিখেছেন, এত বই যার নিজের আছে, তিনি গ্রন্থাগার থেকে বই নিয়েছেন, ফেরত দেননি, এই যে অভিযোগ ভিত্তিহীন ওরা করছে সেটা তো বোঝাই যাচ্ছে। ওনারা যতই বদনাম করার চেষ্টা করুন, মমতা ব্যানার্জিকে স্বচ্ছতার প্রতীক এবং সততার প্রতীক হিসাবেই আমরা দেখে এসেছি বাংলার মানুষ, সেটাই আমাদের মনে অটুট থাকবে। ওনারা অনেক চেষ্টা করছেন কি করে খালি ছেড়ানো যায়, এতে কোনো লাভের লাভ হবে না, এইটুকু বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে এই মুহূর্তে নজর মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিধানসভার 19টি বই তার জিম্মায় রেখেছেন, এবং শুধুমাত্র তাই নয়, এই খবর সামনে আসার পরই পদক্ষেপের হুঁশিয়ারি নিয়েছেন, গুরুতর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। বিধানসভা থেকে বই নিয়োগ ফেরত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর জিম্মায় এই মুহূর্তে বিধানসভার 19টি বই। আচ্ছা, পুজোর পরেই কি কলকাতা হাওড়ায় পুরো ভোট? কলকাতা আর হাওড়ায় পুরো ভোটের জন্য কমিটি গঠন করলো রাজ্য বিজেপি। দুই প্রাক্তন রাজ্য সভাপতিতেই আস্থা রেখেছে বঙ্গ বিজেপি। কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, আহ্বায়ক তাপস রায়। অন্যদিকে হাওড়ায় পুরো ভোটের প্রস্তুতিতে রাহুল সিনহাকে দায়িত্ব দিয়েছে বঙ্গ বিজেপি। গতকালই আমরা দেখেছিলাম, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালই তালিকা প্রকাশ করা হয়েছে কে কোন দায়িত্বে রয়েছেন, কোন পুরসভার দায়িত্বে রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি, সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে কলকাতা পুরো ভোটের দায়িত্ব, আর রাহুল সিনহাকে হাওড়া পুরো ভোটের প্রস্তুতিতে দায়িত্ব নেওয়ার কথা বলেছে তার দল অর্থাৎ বিজেপি। মুখ্যমন্ত্রী প্রথমবার কলকাতা কর্পোরেশনে পা রেখেই বলেছিলেন যে অতি দ্রুত ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, কলকাতা পুরো ভোট করানো হবে, কারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর যে খবর পাচ্ছি আমরা, তাতে হয়তোবা যে প্রশ্ন উঠছে খবরের মাধ্যমে, হয়তোবা পুজোর পরেই কলকাতায় পুরো ভোট হতে পারে, হাওড়ায় পুরো ভোট হতে পারে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এদের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে হাওড়ায় পরিবর্তন দরকার। রাজ্যে পরিবর্তন হয়েছে, হাওড়াতেও পরিবর্তন হবে। আর একটা জিনিস আপনি জেনে রাখুন, এখানে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিনের সাথে আরেকটা ইঞ্জিন যুক্ত হবে হাওড়া কর্পোরেশন, অতএব স্বাভাবিকভাবে সেটা অনেক বেশি লাভদায়ক হবে, ফলদায়ক হবে। অতএব আমরা মনে করি যে এই ইলেকশনের ফলে যে রেজাল্ট মানুষ দেবে, তাতে আগামী দিনে আমরা লাভবানই হব। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। শান্ত, যে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী প্রথমবার কলকাতা পুরসভায় পা রেখে পরিষ্কার করে দিয়েছিলেন মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষের স্বার্থে দ্রুত, যত দ্রুত সম্ভব হোক ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে কলকাতা সহ বিভিন্ন পুরসভায় ভোট হবে। এখন কি খবর পাচ্ছি আমরা, পুরো ভোট কি এগিয়ে আসতে পারে? এক, দু নম্বর, বোধহয় অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এক্ষেত্রে বিজেপি একটু এগিয়েই শুরু করলো নাকি? একদমই শুভজিৎ, দেখো কলকাতা পুরসভা ভোট এবং হাওড়া পুরসভা ভোট, মূলত এই দুটো ভোট, গঙ্গার পাড়ের দুটো শহর, দুটো পুরসভা, যে দুটো পুরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে কলকাতা রাজ্যের রাজধানী। সেইখানে কিন্তু ভোট কিন্তু নিজের ভেঙে চলে যায়, এমআইসিরা পদত্যাগ করতে থাকে, মেয়র পদত্যাগ করে দেন, যার ফলে ভোট ভাঙতে হয় এবং প্রশাসক বসিয়ে দিতে হয় রাজ্য প্রশাসনকে। কলকাতা পুরসভার ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ওয়ার্ড অনেকটাই বেড়ে গিয়েছে, 144 থেকে ওয়ার্ড বেড়ে দাঁড়িয়েছে 209, এবং সেখানে যেটা প্রশাসন সূত্রের খবর, তারা কিন্তু নভেম্বর শেষ অথবা ডিসেম্বরে ভোট করতে চাইছে। 2021 সালেও কিন্তু ডিসেম্বরেই ভোট হয়েছিল, সেই সময় করোনার সময়। তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু ভোট করলেই হবে না, ভোটের আগে প্রাথমিক প্রস্তুতি দরকার। যেহেতু ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত হয়েছে, 3রা সেপ্টেম্বরের মধ্যে কোনো অবজেকশন থাকলে জানাতে হবে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। একই সঙ্গে দুর্গাপুজো এবং পুজোর মরশুম মাঝখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই বিষয়গুলি ছাড়া কিন্তু ভোট আটকানো কোনোভাবে বা ভোট আটকে যাওয়া কোনো মতো সম্ভব নয়।
নয়। এই অবস্থায় ডিসেম্বরের সেই ভোট করার যে পক্ষপাতী রাজ্য প্রশাসন এবং নভেম্বর থেকে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছে। হাওড়া পুরসভার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম বিষয়, কারণ হাওড়ায় 2014 সালের পর আর ভোট হয়নি। গত 12 বছর ধরে হাওড়া পুরসভা কোনো পুরসভার ভোট হয়নি, নাগরিক পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে হাওড়া পুরসভার ভোটটা করাও কিন্তু অত্যন্ত দরকার। হাওড়া এবং কলকাতা পুরসভা ভোটটাকে আগে শান্ত। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে, তাতে নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। সবাইকে তো কিনে নিয়েছে, ববি ওয়াকিং তো পকেটে পুরে নিয়েছে, আর ববি ওয়াকিং একটা চামচা তৈরি হয়েছে, জাত খুইয়ে বসে আছে।